ওয়েলকাম টু বোস ফিজিক্স। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যায় ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ব্যতিচার মানে ইন্টারফারেন্স অফ লাইট তার গাণিতিক সমস্যা এবং সমাধানগুলো নিয়ে এসেছি। প্রথম অঙ্ক, একটি তরঙ্গের সমীকরণ y = cos 0.5x - 2.5t y মিটারে x সেন্টিমিটারে t সেকেন্ডে বিটা বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক ও বেগ নির্ণয় করো। ধরা হয়েছে এটি একটি সাইন ওয়েভ বা সাইন তরঙ্গ। এবার এইটা যেহেতু এই লাস্ট লাইনটা লেখা হয়েছে, ধরা হয়েছে এটি একটি সাইন তরঙ্গ, তাহলে আমার সমীকরণ দেওয়া আছে কিসে? কসে। তাহলে আমাকে স্টার্ট করতে হবে যে y = 5 cos 0.5x - 2.5t, এটাকে আমাকে প্রথমে সাইনে নিয়ে যেতে হবে। 5 sin π/2 minus 0.5x - 2.5t, এইটা হচ্ছে প্রথম শর্ত, যেহেতু আমাকে প্রথমেই বলে দিয়েছে যে এটা একটা সাইন তরঙ্গ। নেক্সট, এটার যে ইকুইভ্যালেন্ট সমীকরণটা আছে সেটাকে আমার লিখে ফেলতে হবে। ঠিক আছে, ω_t - kx + phi। এবার আমি এইটার সাথে এইটার প্রতি মুহূর্তে তুলনা করব। দেখো a মানে 5, এই দেখো, তাহলে এটা হয়ে গেল বিস্তার। এবার ফাই, এদিকে ω_t, দেখো এই ω_tটা এখানে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে প্লাস। তাহলে আমি আর kx এর ক্ষেত্রে দেখো k এর মানটা দাঁড়াচ্ছে এইটা, আর আমরা জানি যে k = হচ্ছে 2π/λ, তার মানে কত? 0.5। তাহলে ল্যামডার মানে কত? 2π / 0.5। তাহলে এটা করলে কত হয়? 2 × 3.14 / 0.5, এটাকে 2 ধরো, তাহলে 4 × 4 = 56, তাহলে 12.56 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে এটা বিস্তারে সেন্টিমিটারে। এবার বলেছে কম্পাঙ্ক আর বেগ নির্ণয় করতে। তাহলে কম্পাঙ্কর ক্ষেত্রে আমরা কি করব? প্রথম শর্ত হচ্ছে কম্পাঙ্কের ক্ষেত্রে যে এই যে ওমেগাটা, এই ওমেগা = লিখে ফেলতে হবে 2πn, এটা মানে কত? 2.5। তাহলে n মানে কত? 2.5 / 2π। এটা করলে মোটামুটি আসে হচ্ছে 0.398 এত হার্জ। এটাকে আমি লিখব 4 মানে 0.4 হার্জ হিসাবে লিখলাম। এবার আমাকে বের করতে হবে বেগ, v = nλ। v কোন এককে প্রকাশিত হবে? v প্রকাশিত হবে সেন্টিমিটার/সেকেন্ড এককে। ঠিক আছে, এইটা এতে প্রকাশিত হবে। এবার আমি যদি এই n এর মান বসাই 0.4 ইন্টু কত? 12.56। ঠিক আছে, তাহলে এটার মান দাঁড়াবে কত? 4 দিয়ে গুণ করো, তাহলে 4 × 24 4 2 0 5 এত সেন্টিমিটার/সেকেন্ডে। এবার আমি এটা পুরোটাই সেন্টিমিটারে করলাম, কিন্তু এখানে দেওয়া আছে মিটার, এক্সটা দেওয়া আছে সেন্টিমিটারে। খেয়াল করে দেখো, এক্সটা সেন্টিমিটারে, তাহলে ওয়াইটা মিটারে। আমার কিন্তু ওয়াই কোনো জায়গায় কাজে আসেনি, সেই জন্য সমস্ত একক কিন্তু আমার সেন্টিমিটার এককে বের হয়েছে। সেকেন্ড অঙ্ক, একটি চলতরঙ্গের সমীকরণ y = a sin π ব্র্যাকেটের মধ্যে x/15 - t/6। এই সমীকরণটাকে আমার আগে দেখে নিতে হবে যে কোন ধরনের সমীকরণের এটা সমতুল্য। সেই জন্য আগে প্রথমেই আমাকে লিখে নিতে হবে এই সমীকরণটাকে a sin kx - ωt। এটা সমান কি লেখা যায়? a sin k মানে কি লেখা যায়? 2π/λ × x মাইনাস ওমেগা মানে 2πt। কেন? ওমেগা = 2πn, n = 1/t, সেহেতু ওমেগা = 2π/t। কেন লিখলাম সেটা বুঝিয়ে দিলাম। এবার এটা ইন্টু টি। এবার এইখান থেকে a sin π বের করে আনো, পড়ে থাকলো কত?
2x বাই ল্যামডা মাইনাস পাই বের করে এনেছি, তাহলে 2t বাই টি। তাহলে এবার এই সমীকরণটা আর তোমার প্রদত্ত সমীকরণটাকে মেলানোর চেষ্টা করো। সেটা কিভাবে দেখো, এইখানে কি দাঁড়িয়েছে, 2/t ইকুয়াল টু 1/6। ঠিক আছে, তাহলে টি এর মান কত, 12, কত সেকেন্ড। ঠিক আছে, এন এর মান কত, যেহেতু 1/t, তাহলে বা 1/12 হার্জ। এবার আমাকে যদি ল্যামডার মান বের করতে হয়, বলেওছে তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি করে বের হবে দেখো, x/15 কে যদি তুমি একদম প্লেনলি লেখো, আগেরটা একভাবে দেখিয়েছিলাম, আমি x বাদ দিয়েও কিন্তু লিখতে পারতাম, আমি তোমাকে দেখাচ্ছি। শর্ত কি, x নট ইকুয়াল টু 0। সেইখান থেকে ল্যামডার মান কত বেরোলো, 30 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো 15 দুগুণে 30। এবার v ইকুয়াল টু n ল্যামডা, n কত, n মানে হচ্ছে 1/12 ইন্টু 30। ঠিক আছে, তাহলে এটা কত বাড়লো, 30/12। এবার তুমি 3 দিয়ে কাটো, 4, 2, 5, তার মানে 5/2, তার মানে 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাকে অঙ্ক করে দেখাতে হবে। আমি কিন্তু দুটো ভিন্ন ভিন্ন টাইপ দিয়ে দেখালাম। যদি পরীক্ষায় এ ধরনের কোনো সমীকরণ দেয়, তাহলে কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে। নেক্সট অঙ্কটা একদম প্লেন অঙ্ক। দেখো, চলতরঙ্গের সমীকরণ দিয়ে দিয়েছে, x মিটার টি সেকেন্ডে প্রকাশিত এবং তরঙ্গের বেগ কত। এবার এইখানে আমাকে একটুখানি খেয়াল করতে হবে, দেখো x এতক্ষণ কিন্তু সেন্টিমিটারে বলেছিল, এখানে কিন্তু মিটারে বলেছে। তাহলে আমি একবারে যদি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, এর সাথে যদি সরাসরি তুলনা করি, দেখো ফাই কত বেরোলো, যেটা আমার চাইনি, এটা প্রারম্ভিক দশা, চাইতেই পারতো, প্রারম্ভিক দশাটা বের করো। তারপরে ওমেগা কত বেরোলো, 4π, ওমেগা মানে কত, 2πn ইকুয়াল টু 4π। তাহলে কাটাকুটি হয়ে গেল, তাহলে এন কত দাঁড়ালো, 2 হার্জ। ঠিক আছে, টি কত দাঁড়ালো, হাফ সেকেন্ড। কে কত দাঁড়ালো, 0.04। এই 0.04 কে, এটার মানে কত, 2π/ল্যামডা। তাহলে ল্যামডা মানে কত, 2π/0.04। ঠিক আছে, এটা করলে তোমার আসবে মোটামুটি 157 মিটার অ্যাপ্রক্সিমেটলি আসে। ঠিক আছে, এবার ভি ইকুয়াল টু এন ল্যামডা, এন কত 2, এটা 157 ধরে নিয়েছি, তাহলে 314 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই দেখো মিটার, এই দেখো মিটার। ঠিক আছে, এই জিনিসটা একটুখানি ভালো করে খেয়াল রেখো। এই অঙ্কটা আমার লিখতে গিয়ে একটুখানি ডিফোকাসড হয়ে যাবে, তার কারণ আমি একটুখানি লং জায়গায় লিখে ফেলেছি। আমি তবুও প্রশ্নটা পুরোপুরি বলে দিচ্ছি যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থ কত, বিটা। এবার সমগ্র পরীক্ষাটি এন প্রতিসারঙ্কের তরলে নিমজ্জিত করলে ঝালর প্রস্থের রাশিমালা কত হবে। ঠিক আছে, এইটা ছিল মূল প্রশ্ন। এবার আমরা যেসবগুলো জানি, যেহেতু ঝালর প্রস্থ বিটা দিয়েই বলেছে, আমি প্রথমে আগে বিটার রাশিমালাটা লিখে ফেলার চেষ্টা করব। তাহলে বিটা মানে কত, ল্যামডা d/2d, এটা আমার প্রচলিত। এখানে 2d না ধরে কেউ ডিও ধরতে পারতো, আমি ধরে নিয়েছি। কেন কি, এই 2d হচ্ছে উৎসদয়, মানে S1 S2 যেটা আমরা বলেছি, S1 S2-র মধ্যে ব্যবধান। ঠিক আছে, আর ডি যেটা বলেছি সেটা হচ্ছে উৎস থেকে, S1 S2-র যে উৎস, সেই উৎস থেকে পর্দা, এই ব্যবধানটাকে বুঝিয়েছে। এটাকে আমি কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতেই পারি। ঠিক আছে, এই 2ডির বদলে কেউ কোনো পরীক্ষায় ডি ধরেও ক্যালকুলেশন করে দিতে পারো, আমি দেখাবো, আমি নিজেও করেছি, তাতে কিন্তু কোনো উত্তর আলাদা হয় না। এবার এই ল্যামডা যখন তরঙ্গদৈর্ঘ্য, আলোর তরঙ্গদৈর্ঘ্য ধরা হচ্ছে, তখন বায়ুতে কাজ হচ্ছে। যখন এন প্রতিসারঙ্কের তরলে কাজ করছে, তখন আলোটার প্রতিসারাঙ্ক মানে তরঙ্গদৈর্ঘ্য কত হচ্ছে,
ল্যামডা 1। কেন? এন প্রতিসারাঙ্কের তরলে আমি একটা নতুন ল্যামডার কথা চিন্তা করলাম। এবার আলোর কম্পাঙ্ক সি, আলোর কম্পাঙ্ক তো কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? সরি, আলোর কম্পাঙ্ক বলছি, আলোর বেগ, সরি, আলোর বেগ সি তো কখনো চেঞ্জ হয় না। আবার বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে আলোর কম্পাঙ্কও কোনোভাবে চেঞ্জ হয় না। তাহলে আমার কি চেঞ্জ হতে পারে? এবার এইটা আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, এটা হাইগেন্স প্রমাণ করে গেছেন একদম তত্ত্বগতভাবে। এসো, তাহলে এইটা C1 হবে। আর এইটা কোথায় গিয়ে দাঁড়াবে? এইটা তখন কম্পাঙ্কের জায়গাতেই থাকবে। প্রাথমিক ধারণা এটা ছিল, পরবর্তী ধারণা এটা হলো। এটা প্রাথমিক ধারণা, এটা পরবর্তী ধারণা। তাহলে কি কি লিখতে পারি আমি? তাহলে নিউ যদি কম্পাঙ্ক হয়, নিউ ল্যামডা ইকুয়াল টু সি লিখতে পারি। আর পরেরটার ক্ষেত্রে লিখতে পারি যে নিউ ল্যামডা 1 ইকুয়াল টু C1। কারণ আলোর বেগ শূন্য মাধ্যমে আমরা হিসাব করি, কিন্তু এখনকার মাধ্যমে এন প্রতিসারাঙ্কের তলের মাধ্যমে আলোর বেগ চেঞ্জ করে ফেলেছি। তাহলে এই ক্যালকুলেশনটা করা যায় নিউ ল্যামডা ডিভাইড বাই নিউ ল্যামডা 1 ইকুয়াল টু এন। কারণ আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ আর ওই মাধ্যমে, যে মাধ্যমের কথা ভাবছি সেই মাধ্যমে আলোর বেগ, সেটা সমান এন হয়। প্রতিসারাঙ্কের হিসাব এইভাবেই হয়। সুতরাং আমাকে এই কথাটা একটুখানি চিন্তা করে চলতে হবে যে কিভাবে গেলে আমি এই এনটাকে কনভার্ট করতে পারবো। তাহলে এখান থেকে আমি পাবো কি? যদি আমি পাওয়ার চেষ্টা করি ল্যামডা বাই ল্যামডা 1 ইকুয়াল টু এন, তাহলে ল্যামডা 1 কি পাবো? ল্যামডা বাই এন। তাহলে এটা যদি পাই, তাহলে এবার নতুন বিটা তাহলে কি হবে? ল্যামডা 1d ডিভাইডেড বাই 2d। এটা আমার নতুন বিটা। তাহলে এই বিটার নাম দিলাম বিটা ড্যাশড। তাহলে এই ল্যামডা 1 মানে কি? ল্যামডা বাই এন ডি বাই 2d। এবার খেয়াল করে দেখো যে এই পোর্শনটা সেই বিটা, তাহলে বিটা বাই এন। তাহলে ঝালরের প্রস্থের বর্তমান রাশিমালা কি হিসাবে দাঁড়ালো? যে বিটা ড্যাশড ইকুয়াল টু বিটা বাই এন। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এত ক্যালকুলেশন তোমাকে পরীক্ষার সময় করতে হবে না, এত ক্যালকুলেশন তোমার করারও প্রয়োজন নেই। শুধু এখানে এই যে ক্যালকুলেশনটা দেখালাম যে সি বাই সি ড্যাশ ইকুয়াল টু নিউ ল্যামডা ডিভাইডেড বাই এটা করে দেখালেই যথেষ্ট। এবার নেক্সট অঙ্ক দেখো, 169:49 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত পাবো। তাহলে আলোক তরঙ্গদ্বয়ে যে কথা আমরা ভেবেছি, আলোক তরঙ্গদ্বয়ের ক্ষেত্রে যদি তীব্রতা আমি ধরে নিই I1 এবং I2, দুটো আলোক তরঙ্গের তীব্রতা, এবং এই আলোক তরঙ্গের তীব্রতার জন্য এর A1 আর A2কে আমি তাদের বিস্তার ধরে নিয়েছি। তাহলে একটু আগেই আমি দেখলাম যে I1 বাই I2 এটা দাঁড়ালো 169/49। আবার আমরা ফর্মুলা দিয়ে জানি যে I1 বাই I2 মানে হচ্ছে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। তার মানে এখান থেকেই লেখা যায় A1 বাই A2 মানে কত? এর রুট, ঠিক আছে? তাহলে 13/7, এইটুকুনি আমরা আগেই ধরে নিতে পারি। তাহলে এইটা যদি আমি আগেই বুঝে যাই, তাহলে আইম্যাক্স আর আইমিনের আমি সরাসরি ফর্মুলায় ফেলবো, কারণ আমাকে সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাতটা বলেছে। সেটা কত? A1 প্লাস A2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ভাগ করে নিই, তাহলে A2 দিয়ে A1 বাই A2 প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই A1 বাই A2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা মানে কত দাঁড়ালো? এইটা 13/7, তাহলে 13/7 যোগ 1 আর 13/7 মাইনাস 1, ঠিক আছে? হোল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কত হলো? 13 আর সাথে 20, তাহলে নিচের 7 কেটে গেল, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার। তাহলে 20 20 400/36, 400/36 মানে 100/9। 4 দিয়ে কাটলাম 100, 4 দিয়ে কাটলাম 9। এই হচ্ছে হিসাব। এর কিন্তু অন্যরকম ক্যালকুলেশনও আছে এবং অন্যরকম অঙ্কও কিন্তু
এর সাথে জড়িত আছে, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্ক দেখো, 6 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার আলোক তরঙ্গদৈর্ঘ্যের আলো পরস্পর থেকে 1 মিলিমিটার দূরে অবস্থিত দুটি রেখাছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার পর 1 মিটার দূরে অবস্থিত একটি পর্দার উপর ব্যতিচার ঝালর তৈরি করে। ওই ব্যতিচার ঝালরের পরপর দুটি উজ্জ্বল পটির দূরত্ব কত? ঠিক আছে, সাদা আলোর ক্ষেত্রে ব্যতিচার ঝালরের প্রকৃতি কী হবে? এবার এখানে আমাকে বলেছে যে এই যে ব্যতিচার ঝালর প্রস্থ, আগে আমি একটা চিন্তা করে নিই যে আমাকে ব্যতিচার ঝালর প্রস্থর ইয়েটা কি হবে। তাহলে ডি দিয়েছে আমার 1 মিটার, 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। আমার সবকটাই সেন্টিমিটারে আছে, আমি সেন্টিমিটার মিলিমিটার করে নিচ্ছি। 2D উৎসদয়ের মধ্যে দূরত্ব, দুটো রেখাছিদ্র এই যে পরস্পর থেকে এত মিলিমিটার দূরে অবস্থিত দুটো রেখাছিদ্র, তার মানে এটা কত? 1 মিলিমিটার। তাহলে এটা যদি 1 মিলিমিটার হয় তাহলে এটা 0.1 সেন্টিমিটার। ল্যামডা কত? 6 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে পরপর দুটি উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব, তার মানে তো সেই ঝালর প্রস্থকেই বোঝাচ্ছে। পরপর দুটো উজ্জ্বল পটির দূরত্ব বলতে সেই ঝালর প্রস্থকেই বোঝাচ্ছে। তাহলে এটার মান আমার পরপর বসাতে হবে। তাহলে 100 ডিভাইডেড বাই 0.1, 2D এর মান বসে গেল। ঠিক আছে, 2Dর মান বসলো, ডি এর মান বসলো, পড়ে থাকলো ল্যামডা ইন্টু 6 ইন্টু 10⁻⁻5। তাহলে এদিক থেকে গেল এটা 5, 2 -3, এদিক থেকে 10, 100, ওপর 10 চলে গেল উপরে, তাহলে 0.06 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে এই থিওরিটা একটুখানি ভালো করে দেখে নাও। সাদা আলোর ক্ষেত্রে ব্যতিচার ঝালরের প্রকৃতি। তাহলে সাদা আলো ব্যবহার করলে বিভিন্ন বিভিন্ন রং থাকবে, বিভিন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে বিভিন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকলে বিভিন্ন বিভিন্ন রঙের ব্যতিচার ঝালর পাব। কিন্তু কেন্দ্রীয় পটি মূল ও বিন্দুতে যেটা তৈরি হবে কেন্দ্রীয় পটি, সেটা কিন্তু সাদা বর্ণের হবে। কারণ সকল বর্ণের আলো ওই কেন্দ্রীয় বিন্দুতে সমদশায় আসবে। কেন্দ্রীয় পটি কিন্তু সাদা বর্ণের হবে, কারণ সকল বর্ণের আলোই কেন্দ্রীয় বিন্দুতে সমদশায় আসবে। আবার তারপর থেকে দুই দিকে আমি রঙিন ব্যতিচার ঝালর দেখতে পাব। কিন্তু পটির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য তৈরি হয়। মাইকেলসন ইন্টারফেরোমিটারে এই ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষার খানিকটা অ্যাপ্লিকেশন অনেক ভাস্টলি করা হয়। সেখানে বলা হয় যে প্রতিটা পটির অভ্যন্তরীণ প্রান্ত, এবং পরীক্ষাতেও দেখা গেছে যে প্রত্যেকটা পটি মানে যে উজ্জ্বল পটি, অন্ধকার পটি এই হিসাবে প্রত্যেকটা পটির অভ্যন্তরীণ প্রান্ত, এখানে কিন্তু অন্ধকার পটি বলে কিছু হবে না। প্রত্যেকটা পটির অভ্যন্তরীণ প্রান্ত অর্থাৎ কেন্দ্রের দিকে মানে কেন্দ্রীয় পটির দিকের প্রান্ত যেটা, সেটা বেগুনি, এবং বাইরের দিকের প্রান্ত কিন্তু লাল বর্ণের তৈরি হবে। আরেকবার বলে দিই, প্রত্যেকটা পটির অভ্যন্তরীণ প্রান্ত অর্থাৎ কেন্দ্রীয় পটির দিকে যে প্রান্তটা রয়েছে সেই প্রান্তটা হবে বেগুনি, এবং বাইরের দিকের প্রান্ত হবে লাল বর্ণের। নেক্সট অঙ্কটা দেখো, ইয়ংয়ের পরীক্ষায় কোনো একটি ছিদ্রের মানে দ্বিছিদ্র রেখাছিদ্র পরীক্ষার একটি ছিদ্রের ঠিক বিপরীতে পর্দায় একটি অন্ধকার ঝালর দেখা দিলে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু অত ক্যালকুলেশন নেই, আমি বোঝাতে গিয়ে একটু যা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, আমরা জানি কি বিটা মানে কি ডি ল্যামডা বাই ডি। ঠিক আছে, আমি 2D ধরলাম না, আমি ধরে নিলাম ডি। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে পর্দায় কি তৈরি হবে। পর্দায় যেটা তৈরি হয় সেটা আগে আঁকি। ঠিক আছে, তাহলে ছিদ্রের ঠিক বিপরীতে একটি অন্ধকার ঝালর আছে। দেখো, তার মানে এইখানে নিশ্চয়ই একটা ছিদ্র আছে। ওকে, তাহলে এই দূরত্বটা কত? ডি। এইখানের দূরত্বটা কত? ছোট হাতের ডি। এই দুটো জায়গা আমি কভার করে ফেললাম। তাহলে এর ঠিক বিপরীতেই কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, এর যে এই যে ঝালর প্রস্থ, আমরা ঝালর প্রস্থর হিসাব কিভাবে করি একটুখানি দেখি তো। সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় পটি
প্রথম উজ্জ্বল পটি, দ্বিতীয় উজ্জ্বল পটি, এই যে ডিফারেন্সটা আমি দেখছি এইটা হচ্ছে একটা বিটা। তাহলে এইখানে বিটা কত? বিটা বাই টু। তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে এটাই বা কত? ডি বাই টু। তার মানে প্রশ্ন অনুসারেই বলা যায় যে বিটা বাই টু ইকুয়াল টু ডি বাই টু। তাহলে বিটা কত? ডি। ঠিক আছে, বিটা কত হলো? ডি হলো। তাহলে এবার আমরা জানি বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি করেছি। এখানে আমি 2Dও ধরতে পারতাম, তাতে আমার কোনো ক্যালকুলেশনের কিন্তু কোনো অসুবিধা হতো না, আমি কিন্তু এরকমভাবেই ক্যালকুলেশন করতাম, তাতে কিন্তু কোনো ঝামেলা হতো না। তাহলে এবার বিটা সমান ডি বসাও, তাহলে এখানে ডি এখানে ডি, তাহলে ডি স্কোয়ার বাই ডি, এটা ইকুয়াল টু ল্যামডা। এই ছবিটাই কিন্তু মূল ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো। এবার দেখো এই প্রশ্নটায় বলেছে এই দুটো y1 আর y2 দুটো তরঙ্গের কথা বলেছে, এদের মধ্যে দশা পার্থক্য কত। দেখো এই দ্বিতীয় সমীকরণটায় আমাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এই y2 মানে কত? a সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে এর দশা এটা, এর দশা এটা, তার মানে এই দুটো যদি বিয়োগ করো তাহলেই আমার দশা পার্থক্য বেরিয়ে যাবে। এটা করলে কত হয়? 6 3 পাই মাইনাস পাই, তার মানে 2 পাই বাই 6 মানে পাই বাই 3। জাস্ট এইভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে। জাস্ট এইটাকে একটুখানি চেঞ্জ করে নিতে হবে। এই যে সমীকরণটাতে আমি একটু চেঞ্জ করে নিয়ে এর দশা পার্থক্যটাকে আমাকে বের করে নিতে হবে, এবং দুটো সাইন ওয়েভ হয়ে গেলে আমার আরও ক্যালকুলেশনের দশা পার্থক্যটা সুবিধা হয়ে যাবে, কারণ একই তরঙ্গের ক্ষেত্রে, দুটো একই ধরনের তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য বের করা সহজ। এবার নেক্সট অঙ্ক দেখো, 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো দ্বিরেখা ছিদ্রের ওপর আপতিত হলো। 200 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় তৈরি পটিতে গড়ে 10টি পটির দূরত্ব 2 সেন্টিমিটার। তাহলে 10টা পটির দূরত্ব যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বিটা কত? বিটা 2 এর 10, ঝালোর প্রস্থ বিটা, তার মানে এটা কত? 0.2 সেন্টিমিটার। এবার পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব ডি কত? 200 সেন্টিমিটার, লেখাই আছে 200 সেন্টিমিটার দূরে রাখা পর্দা। ল্যামডা কত? 5100 অ্যাংস্ট্রম, এটা ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, 5100 সাথে গুণ হবে 1 অ্যাংস্ট্রম সমান। এবার ছিদ্রদ্বয়ের ব্যবধান আমাকে জানতে চেয়েছে, আমি ডি ধরে নিলাম। এইটা জিনিসটা মনে রাখবো, আমি 2D ধরি, ডি ধরি, দ্যাটস নট আ ফ্যাক্টর, আমি ডি ধরে নিলাম, কোনো অসুবিধা নেই। আমি তো 2D ক্যালকুলেশন করে 2D এসেছিল, যেহেতু আমি ছবিতে 2D ধরে নিয়েছিলাম। তাহলে বিটা সমান কত? ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে ডি কত? 200 5100 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই ডি, মানে এই ডিটা কত? 0. এটা ডিটা ডি থাকলো। এবার এই বিটা তার মানে কত হলো? ডি এদিকে নিয়ে চলে এসো, 200 ইন্টু 5100 ইন্টু 10⁻⁻8, ঠিক আছে? বিটার মানটা এখানে বসে গেল 0.2, যেহেতু আমি এখানে বিটা লিখেছি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে মোটামুটি এইটাকে ইনট্যাক্ট রেখে দিলাম, এইটাকে এটার সাথে কেটে দিলাম, ওপরে 10 তুলে নিলাম, তাহলে আসবে 51 ইন্টু 10⁻⁻3, তার মানে এত সেন্টিমিটারে এলো। ঠিক আছে, এইটা সেন্টিমিটার এককে আমরা পুট করে দিলাম। এবার এটাকে যদি তুমি অন্য ক্যালকুলেশন করতে চাও, সেন্টিমিটার মিটার, সেটা তোমার ব্যাপার। এই হচ্ছে মূল উত্তর। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কটা দেখো। ইয়ং এর পরীক্ষায় ঝালর প্রস্থ 2 mm, তার মানে বিটা কত? 2 mm, লিখে ফেলো। বিটা সমান কত? 2 মিলিমিটার। বলেছে দ্বিতীয় অন্ধকার পটি ও নবম উজ্জ্বল পটির মধ্যে ব্যবধান কত। এই জিনিসটা একটুখানি ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, আমি একটা ছবি আগে আঁকছি আগের মতো করেই, সেটা একটুখানি দেখো। হয়তো ছবিটা একটুখানি গন্ডগোল হতে পারে, সেটা দেখো। প্রথম যে কেন্দ্রীয় পটি, সেই কেন্দ্রীয় পটির উজ্জ্বলতা আমি এদিকে প্লট করলাম, এদিকে দূরত্ব প্লট করলাম, এদিকে লিখে দিলাম দূরত্ব, এদিকে ঔজ্জ্বল্য প্লট করলাম। প্লট করলে কি হচ্ছে? এটা আমার কেন্দ্রীয় পটি, তাহলে কেন্দ্রীয় পটির পরে কটা আসছে? 9টা আসছে।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে। আর বলেছে কি দ্বিতীয় অন্ধকার পটি, সেটা কোনটা? একটা, দুটো। এইটা হলো সেকেন্ড ডার্ক। আর এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এইটা হলো নাইন্থ ব্রাইট। এবার আমি বিটা কোনটাকে দেখিয়েছিলাম ভালো করে খেয়াল করে দেখো, এইটাকে দেখিয়েছিলাম বিটা। তাহলে এর তো স্টার্টিং এইখান থেকে, তাহলে এর যদি স্টার্টিং এইখান থেকে হয় আর এর যদি শেষ এখান থেকে হয়, এর মধ্যে মধ্যে সব দাগ কেটে যাও একটা একটা করে। কটা বিটা পাও দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর এখানে একটা বিটা বাই 2। তার মানে কত? 7.5 বিটা, 7.5 বিটা। ঠিক আছে। তাহলে এইটা কত হবে? দূরত্বটা করে দিলাম কত? 7.5 বিটা। তাহলে 7.5 ইন্টু 2 mm, তার মানে 15 mm। এই জিনিসটা কিন্তু একটুখানি ভালো করে খেয়াল করবে। দেখো এইগুলো কিন্তু এই যে এই আগের কিন্তু একটা অঙ্কে আমি দেখিয়েছি বিটা কোনটা, এইটা হচ্ছে একটা বিটা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর এইখানে সেকেন্ড পটিত, সেকেন্ড অন্ধকার তো, তাহলে এইটা কত? এইটুকুনি হচ্ছে একটা বিটা বাই 2, তার মানে হচ্ছে 7.5 বিটা। ঠিক আছে। এই অঙ্কটা একটু ভালো করে দেখে নিও, শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দিয়েছে ইয়ং এর কোনো পরীক্ষায় ল্যামডা দিয়েছে 600 nm মানে ন্যানোমিটার এককে, পর্দায় গঠিত ব্যাথেচার ঝালরের কৌণিক বেধ 0.1 ডিগ্রি, তবে ছিদ্রদ্বয়ের ব্যবধান কত? এখানে প্রথমেই আগে কৌণিক বেধ সম্বন্ধে জানতে হবে। কৌণিক বেধ থিটা মানে ল্যামডা বাই ডি, এটা হচ্ছে কৌণিক বেধ। এই ডিটা কি? এই ডিটা হচ্ছে ওই ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান বা উৎস S1 S2 মধ্যে ব্যবধান। ঠিক আছে। এইটা আগে ভালো করে দেখে নেবে। আমি এখানে কিন্তু 2D বসাচ্ছি না, স্রেফ ডি বসাচ্ছি। ল্যামডা কত বলেই দিয়েছে 600 nm। ঠিক আছে, মানে ন্যানোমিটার এককে। তাহলে থিটা মানে কত? 0.1 ডিগ্রি। এটাকে 1 তার মানে 1/10, তার মানে পাই বাই 180, তার মানে 1800। তাহলে এটার মানে কত? যদি অন্যভাবে লিখি, এই জিনিসটাকেই পুরো রেডিয়ান এককে লিখি, তাহলে 0.0018 রেডিয়ান। তাহলে ডি মানে কত? ডি মানে হচ্ছে ল্যামডা বাই থিটা, সেটা কত? 600 ইন্টু 10⁻⁻, ন্যানোমিটার বলেছি, ডিভাইডেড বাই 18 ইন্টু 10⁻⁻। তাহলে 6 দিয়ে কাটলে 100, 6 দিয়ে কাটলে 3, তার মানে 33 মতো। তাহলে 0.33 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে। এই কৌণিক বেধের ব্যাপারটা কিন্তু দেখে রাখতে হবে, যে এই যে চেঞ্জটা আমি এই যে চেঞ্জটা করেছি, এই চেঞ্জটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। কি করে আমি 1 ডিগ্রি থেকে নিয়ে এসে সেটাকে র্যাড এককে আমি আরডি লিখেছি, কোনো অসুবিধা নেই। কেউ আরএডি লেখে, কেউ আরডি লেখে, কোনো অসুবিধা নেই। র্যাড এককে কিন্তু আমাকে চেঞ্জ করে নিতে হবে। এবার নেক্সট অঙ্কটা দেখো, এটা কিন্তু কোনো অঙ্কই নয়, এটা একটা থিওরি, মানে জাস্ট বোকা বানানোর জন্য একটা থিওরি। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো বায়ুতে চলতে চলছে জলতলে আংশিক প্রতিফলিত হলে প্রতিফলিত ও প্রতিসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? এবার প্রতিফলিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক কোনোটাই পরিবর্তন হবে না, মানে যেটা প্রতিফলিত হবে, যেটা রিফ্লেক্টেড হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক কোনো পরিবর্তন হবে না। যেটা প্রতিসৃত হবে মানে রিফ্র্যাক্টেড হবে, যেটা রিফ্র্যাক্টেড হবে তার ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে নিউ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। নিউ যদি কম্পাঙ্ক হয়, তার যদি ল্যামডা যদি তার তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে নিউ এর কোনো কিন্তু পরিবর্তন হবে না। এবার আলোর বেগ যদি আমি সি ধরে নিই, তাহলে সি মানে কি লিখছিলাম একটু আগে? ল্যামডা নিউ। ঠিক আছে, আলোর বেগ। তাহলে আলোর বেগ আমি বলেছি যে বায়ুতে চলতে চলতে জলতলে এসছে, তার মানে বায়ুতে সর্বাধিক বেগ, তারপরে জলে সর্বাধিক হবে না। তাহলে
তখন গিয়ে কি পরিবর্তন হবে, ল্যামডার পরিবর্তন হবে। ল্যামডার কতটা পরিবর্তন হবে, ল্যামডাটা হ্রাস পাবে। কত পরিবর্তন হবে, জলের যে প্রতিসারাঙ্ক সেই প্রতিসারাঙ্কের মানের দ্বারা সেই ল্যামডাটাকে ভাগ করলে যে ল্যামডা বেরোবে সেইটা পরিবর্তন হবে। আগের যা থিওরি সেই থিওরিকেই কিন্তু এখানে আমি কনভার্ট করেছি। ঠিক আছে, তাহলে আলোর বেগ এটা বায়ুতে যখন ক্যালকুলেশন হবে, পরে যখন জলে চলে আসবে তাহলে C1 তখন ল্যামডা 1, এদিকে নিউ কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। আর রিফ্লেক্টেডের ক্ষেত্রে তো তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রিফ্র্যাক্টেডের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ল্যামডাটা চেঞ্জ হবে। কতটা চেঞ্জ হবে, যেহেতু আমরা জানি বলেছিলাম যে C/C1 যদি করি তাহলে λ/λ1 করব ইকুয়াল টু n। তাহলে এখানে দেখো তাহলে λ1 কি হিসাবে যাচ্ছে, এই দেখো সেই একই ক্যালকুলেশন কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে আনছি। এটা কিন্তু জাস্ট আ থিওরি, কিন্তু ওটা অঙ্কের মতোই দেখতে লাগবে। এবার নেক্সট অঙ্ক দেখো, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় চরমবিন্দু তীব্রতা I0, এখন সেই সব বিন্দুতে তীব্রতা নির্ণয় করো যে বিন্দুগুলোতে পথ পার্থক্য যথাক্রমে λ/6, λ/4 এবং λ/3। এবার আমরা যেটুকুনি জানি সেই ফর্মুলা দিয়ে আমাকে আসতে হবে। সেটা হচ্ছে আমরা I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 √I1 I2 cos phi। এটা কেন আমি নিলাম, তার কারণ আমাকে তো তীব্রতা বের করতে বলেছে, আমাকে তীব্রতার দিকে নজর দিতে হবে। তাহলে ফাই যখন 0 কেন্দ্রীয় চরম বিন্দু, তখন কেন্দ্রীয় চরম বিন্দু তীব্রতা যদি I0 হয় তাহলে সেই মুহূর্তে I1 আর I2 ইকুয়াল, এবং সেটাকে আমি I ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে I সমান কি দাঁড়ালো, I0, আর এখানে √I, যেহেতু এই দুটোকে I ধরে নিয়েছি তাহলে I প্লাস √I এর হোল স্কোয়ার। ঠিক আছে, দুটোর রুট যদি বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি। তাহলে এইটা কেন্দ্রীয় চরমবিন্দু তীব্রতা ধরে নিয়ে ফাই 0 ধরে নিয়ে কিন্তু আমি এই ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখান থেকে আমার I0 মানে কত বেরোলো, তাহলে 4I, তাহলে I ইকুয়াল টু I0/4। এবার আমাকে বলেছে পথ পার্থক্য যখন λ/6 তখন ফাই কত, π/3। ক্যালকুলেশনে এসো এবার। তাহলে I ইকুয়াল টু I1, এই দেখো এই সমীকরণটাকে নিয়ে আবার আমি আসছি। তাহলে I ইকুয়াল টু তখন কি হবে, I1 প্লাস I2 প্লাস 2 √I1 I2 cos π/3। তাহলে 60 ডিগ্রি, হাফ দিক কেটে গেল। আর I1 I2 সমান কত ধরেই নিয়েছি, I1 I2 সমান I, এই যে I1 আর I2 সমান I ধরেই নিয়েছি, সেটা মানে কত আবার I0/4। তাহলে এই আইটার মানে কি দাঁড়ালো, নতুন আইটার I0/4, I0/4 প্লাস এখানে I0/4 করে 2, তার মানে I0/4, তার মানে এটা হবে 3I0/4। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আবার আমি যদি আরেকটা মানে λ/6 এর বদলে যদি এখন আমি λ/3 এর জন্য প্রমাণ করতে চাই, λ/4 এর জন্য, সরি পরেরটা 3 আছে, λ/4 এর জন্য প্রমাণ করলে তখন কত, ফাই ইকুয়াল টু π/2। তাহলে তখন কি হবে, I দেখো I1 I2 কি হলো, I1 I2 I0/4, I0/4ই থাকলো, দুটো যোগ হয়ে গেল পরপর। এবার cos ফাই π/2 90, তাহলে আর কিছু হবে না, তার মানে I0/2। এবার হচ্ছে λ/3, তখন ফাই কত, তখন ফাই কি হিসাবে ক্যালকুলেট হবে, তাহলে এই যে পথ পার্থক্য থেকে আমি দশা পার্থক্যে আসছি, নিশ্চয়ই সবার ফর্মুলাটা মনে আছে, সেইখান থেকেই কিন্তু আমি ফাইয়ের মানগুলো বের করছি। ঠিক আছে, এগুলোকে পথ পার্থক্য, এগুলোকে দশা পার্থক্য। পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক আমি বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, এইখান থেকেই কিন্তু এই জিনিসটা আসবে। তাহলে সেখানে I এর মান কত, দেখো I এর মান I0/4 প্লাস I0/4 হয়ে গেল। এবার cos এই যে π/3 সেখানে আসবে 2π/3, তার মানে সেখানে একটা -½ তাহলে কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আসবে I0/4, কারণ I1 I2 মান আবার I0/4 করব, তাহলে এইটা মান তখন দাঁড়াবে কত, I0/4।
ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা প্রত্যেক ক্ষেত্রে আমি এনেছি যে পথ পার্থক্য থেকে ফাই, এইটা না বের করতে পারলে আমি কিন্তু এই পুরো ক্যালকুলেশন করতে পারতাম না। আর এই যে লেখা আছে কেন্দ্রীয় চরমবিন্দুর তীব্রতা I0, তার মানে আমাকে ধরে নিতে হবে যে প্রথম ক্ষেত্রে I1 আর I2 ইকুয়াল, সেইটাকে ধরে নিয়েই কিন্তু আমরা কাজটাকে এগোবো। তারপরে নেক্সট লাইনটাতে যাব যে সেই সব বিন্দুতে তীব্রতা নির্ণয় করো যে বিন্দুগুলোর পথ পার্থক্য এটা। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তীব্রতার অনুপাত 9:25। রেখা ছিদ্র দুটির বেধের অনুপাত কত? তাহলে প্রথমেই আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আই মিন বাই আই ম্যাক্স। এটা কত আমরা আগে লিখে নিলাম, 9/25, এটা আমরা দিয়েছি। কিন্তু এইখান থেকে করলে আই মিন বাই আই ম্যাক্সের কোনো ফর্মুলা নেই। আমরা জানি যে আই ম্যাক্স বাই আই মিনের ফর্মুলাটাই আছে, সেই জন্য আগেই প্রথমে আমরা আই ম্যাক্স বাই আই মিন করে নেব। সেখান থেকে আই ম্যাক্স বাই আই মিন করে নিলাম, হয়ে গেল 25/9। এটা এবার আই ম্যাক্স আই মিন মানে কত? যে উৎসগুলো থেকে যদি A1 এবং A2 বিস্তার নিয়ে I1 এবং I2 তীব্রতা নিয়ে যদি তরঙ্গগুলো বের হয়, সেইভাবে আমরা চিন্তা করেছি। এবং সেক্ষেত্রে তাদের সাথে আরেকটা সম্পর্কও তৈরি হয় যে ছিদ্র দুটোর বেদ W1 এবং W2 ধরা হয়, তার ফর্মুলাও আমরা দেখাচ্ছি। এবার এটার মানে কত? A1 প্লাস A2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই A1 মাইনাস A2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25/9। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? A1 প্লাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A2 ইকুয়াল টু 5/3 স্কোয়ার তুলে দিলাম। তাহলে এটা যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে A1 বাই A2 পাবো হচ্ছে 8/2 মানে 4/1। এবার এই যে তিনটে জিনিস লিখলাম, এই তিনটে জিনিসের মধ্যে একটা সম্পর্ক আছে। I1 বাই I2 W1 বাই W2 ইকুয়াল টু A1 স্কোয়ার ডিভাইডেড বাই A2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে I1 বাই I2 ইকুয়াল টু A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। এইটা করলে কত হয় দেখো, 4/1। তাহলে কত দাঁড়াচ্ছে? 16/1। এবার এইটা সমানই তো আমরা জানি যে W1 বাই W2, তাহলে W1 বাই W2। তাহলে রেখাছিদ্র দুটোর বেধের অনুপাত কত? W1 বাই W2 ইকুয়াল টু 16/1। এবার নেক্সট অঙ্ক দেখো। ইয়ংয়ের পরীক্ষায় 600 ন্যানোমিটার মানের লাল আলো ও 480 ন্যানোমিটার মানের নীল আলো ব্যবহার করা হলো। এনের যে মানের জন্য n-তম লাল পটি n+1তম নীল পটির সাথে মেলে তা নির্ণয় করো। তাহলে যদি মিলে যায় তাহলে দুটো ক্ষেত্রে একটার n-তম পটি সেটা তার ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D লাল পটির জন্য, নীল পটির জন্য কি হবে? তাহলে সেক্ষেত্রেও ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। তাহলে এটা যদি করা হয় n ইন্টু 60 ইকুয়াল টু n+1 ইন্টু 48, তাহলে 12n ইকুয়াল টু 48, তাহলে n ইকুয়াল টু 4। তাহলে n ইকুয়াল টু 4, n এর মান কত? n ইকুয়াল টু 4 এর জন্য লালের 4তম পটি আর নীলের 5তম পটি এক জায়গায় এসে মিলে যায়। এবার নেক্সট অঙ্ক দেখো, 16 নম্বর অঙ্ক। 1.6 প্রতিসরাঙ্কের একটি প্লাস্টিকের পাত দিয়ে একটি দ্বিরেখা ছিদ্র ঢাকা হলো। প্লাস্টিকের পাত ব্যবহারের পূর্বে পর্দায় গঠিত সপ্তম উজ্জ্বল বিন্দু স্থানে এখনকার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু স্থানান্তরিত হলে ও ব্যবহৃত আলোক তরঙ্গ 600 ন্যানোমিটার হলে প্লাস্টিক পাতের বেদ কত? আমরা এই ধরনের অঙ্ক অনেক করেছি, সুতরাং আমরা বুঝেই গেছি যে ব্যাপারটা কি আসবে। μ-1 ইন্টু টি ইকুয়াল টু এম ল্যামডা, ঝালরের সরণের যে সূত্র সেই সূত্রই আসবে। বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে সপ্তম উজ্জ্বল বিন্দু, তাহলে এম ইকুয়াল টু কত? 7। তাহলে এবার পুরো ফর্মুলা বসিয়ে দাও। তাহলে টি ইকুয়াল টু এম এ 7 ল্যামডা ডিভাইডেড বাই μ-1, তাহলে 7 ইন্টু 600 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 1.6 মাইনাস 1, তাহলে এখান থেকে আছে 7 ইন্টু 600 ইন্টু 10⁻⁹ 0.6। এই 0.6কে আমি 6/10 লিখে দিলাম, দশমিক তুলে দিলাম। তাহলে এই 10 উপরে গেল, আর এই 6 দিয়ে 100 কেটে দাও, না হলে এই 1000 করে দাও, তাহলে থাকছে 7 ইন্টু 10⁻⁶ মিটার, মানে 7 মাইক্রোমিটার। এই 7 মাইক্রোমিটার হচ্ছে প্লাস্টিক পাতটার বেদ।
নেক্সট আসছি এই অঙ্কটায় 17 নম্বর। ইয়ংয়ের পরীক্ষা প্রথমে বায়ুতে ও পরে অন্য মাধ্যমে করে দেখা গেল নির্দিষ্ট মাধ্যমে অষ্টম উজ্জ্বলপটি যে স্থানে গঠিত হয় সেই স্থানে বায়ু মাধ্যমের পঞ্চম অন্ধকারপটি গঠিত হয়। তাহলে আমি যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি, ধরা যাক এইখানে অষ্টম উজ্জ্বলপটি রয়েছে, এইট ব্রাইট, ঠিক আছে? তাহলে এইটুকুনি জায়গার মধ্যে এটা যখন এইট ব্রাইট তখন হচ্ছে একটা ডিফারেন্ট মাধ্যম, একটা ডিফারেন্ট মিডিয়াম। আর এইটুকুনি জায়গার মধ্যেই যখন এইখানে আসছে ফিফথ ডার্ক তখন এটা কিন্তু এয়ার। তাহলে এইখানে আমার যে যে ঝালর প্রস্থ তৈরি হবে আর এইখানে যে যে ঝালর প্রস্থ তৈরি হবে তাদের কোনো একটা গিয়ে মান এখানে গিয়ে সেম হবে। তাহলে আমি যদি অত কিছু নাও ভাবি, তাহলে আমি শুধু জানি যে বিটা ড্যাশ নতুন ঝালর প্রস্থ বায়ু থেকে অন্য জায়গায় সেটা বিটা বাই এন হয়, এন হচ্ছে প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে। তাহলে সেই বিটাটা কত? এই যে বিটা ড্যাশ, এই বিটা ড্যাশ হচ্ছে নতুন, তাহলে নতুন কোনটা? অষ্টম উজ্জ্বলপটিতে। তাহলে ধরা যাক এইটুকুনি টোটাল দৈর্ঘ্যটা যেটা ও কভার করেছে সেটা এক্স দূরত্ব কভার করেছে, তাহলে এক্স বাই 8 ইকুয়াল টু, ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই, এটা আমি পরে লিখছি, কেন তার ব্যাখ্যা দেব। ফিফথ ডার্ক, 5টা ডার্ক, এখান থেকে যখন প্রথম শুরু হয় তারপরে যখন এর 5টা ডার্কের কথা হিসাব করতে করতে যাব তখন এই 5টা ডার্ক কি পাবো? না, 5টা ডার্ক পাবো না। পাবো কটা ডার্ক? 4টে ডার্ক আর একটা ডার্কের হাফ পাবো। কি বললাম? 4টে ডার্ক আর একটা ডার্কের হাফ পাবো, মানে 4টে বিটা পাবো হিসাব মতো, আর একটা বিটার অর্ধেক পাবো, ঠিক আছে? এই হিসাবটা আমাকে একটু করে রাখতে হবে। তার মানে এই জিনিসটা কত হবে? 4.5। তবে আমি এই প্রত্যেকটা অংশের হিসাবটা পেয়ে যাব। তাহলে এবার এন এর মান কত? এন এর মান এক্স ডিভাইডেড বাই 4.5 ডিভাইডেড বাই এক্স বাই 8। এটা 8 ওপরে চলে গেল, 4.5 নিচে গেল, এটার মান 1.777 এরকম ডট ডট ডট, তাহলে এটাকে মোটামুটি 1.78 লেখা যেতে পারে। মানে অতীব সংক্ষেপে যদি অঙ্কটা করা যায় তাহলে কিন্তু এটাই একমাত্র উপায়। যদি এই ফিফথ ডার্কের অবস্থানটা, ফিফথ ডার্ক পেতে গেলে কতগুলো ঝালর প্রস্থ মিললে আমার হবে? 4টে ঝালর প্রস্থ প্লাস একটা ঝালর প্রস্থের অর্ধেক, তবে আমি ফিফথ ডার্কে পৌঁছাই। কিন্তু এইট ব্রাইটে পৌঁছাতে গেলে কিন্তু আমাকে সেইটা করলে হয় না। এইট ব্রাইটের ক্ষেত্রে বিটা কিন্তু পরপর পরপর আমার হিসাব হয়ে যায়, ঠিক আছে? 18 নম্বর অঙ্কে আসি। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় একটি ছিদ্রকে 4.8 মিলিমিটার বেধের পাতলা পাত দিয়ে আবৃত করলে কেন্দ্রীয় উজ্জ্বলপটি 30তম উজ্জ্বলপটির স্থানে সরে গেল। 20তম উজ্জ্বলপটির স্থানে কেন্দ্রীয় উজ্জ্বলপটিকে সরাতে কত বেধের পাত দরকার? আমরা ঝালরের যে সরণ, সেই সরণের সমীকরণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে μ-1 ইন্টু টি ইকুয়াল টু এম ল্যামডা। মিউ যেখানে প্রতিসারাঙ্ক ছিল, টি যেখানে বেদ ছিল, এম ছিল যতগুলো ঝালরের সরণ হয়েছে তার সংখ্যা, ল্যামডা ছিল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমাকে প্রথমেই খেয়াল করতে হবে, বলেছে কেন্দ্রীয় উজ্জ্বলপটি 30তম স্থানে সরে গেছে, আর দ্বিতীয়বার বলেছে 20তম উজ্জ্বলপটির স্থানে কেন্দ্রীয় উজ্জ্বলপটিকে সরাতে হবে। তাহলে এখানে দুটো সমীকরণ আমাকে চিন্তা করতে হবে। 1 নম্বর সমীকরণ হচ্ছে μ-1 T1 একটা বেধের প্রথমটার জন্য 4.8-এর জন্য, তার জন্য m1 ল্যামডা। আর নেক্সট সমীকরণ হচ্ছে μ-1 T2 কত বেধের পাত দরকার, ধরা যাক T2 বেধের পাত দরকার, সেহেতু আমি ভাবলাম m2 ল্যামডা। তাহলে এই দুটোকে ভাগ করে দিই, এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে কি পাবো? T1 বাই T2 ইকুয়াল টু M1 বাই M2, ঠিক আছে? তাহলে T1 এর মান কত দাঁড়ালো? 4.8 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু M1, এইটা। তাহলে এর জন্য 4.8, তাহলে এর জন্য এখানে কত হবে? 30 হবে, কারণ কেন্দ্রীয় উজ্জ্বলপটি থেকে 30তম উজ্জ্বলপটি স্থানে সরে গেছে, তাহলে 30 হবে। এবার তার জন্য M2 কি চাই, মানে বলা হয়েছে 20তম উজ্জ্বলপটি স্থানে কেন্দ্রীয় উজ্জ্বলপটিকে সরাতে হবে, তার মানে 20 হবে। তাহলে এখান থেকে T2-র মান ক্যালকুলেশন করলে বেরোয় 3.2 মিলিমিটার, ঠিক আছে?
এবার আসি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে যে প্রচলিত অর্থ মেনে দেওয়া আছে 2D মানে উৎসদয়ের মধ্যে দূরত্ব 0.9 মিলিমিটার, ডি মানে উৎস থেকে পর্দার দূরত্ব 1 মিটার, দ্বিতীয় অন্ধকার ঝালর কেন্দ্রীয় ঝালর থেকে 1 মিটার দূরে গঠিত হয়, তবে একবর্ণী আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে 1 মিলিমিটার দূরে যখন দ্বিতীয় অন্ধকার ঝালর কেন্দ্রীয় ঝালর থেকে তৈরি হয়, তাহলে প্রথমেই আমাকে সেই দূরত্বটা নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় ঝালর থেকে সেই দূরত্ব যেটা আমরা 1 মিলিমিটার বললাম, সেই 1 মিলিমিটারটা কীভাবে সেখানে এসছে সেটা আমাকে একটুখানি দেখে নিতে হবে। সেখানে প্রথমেই আগে যে আমি গ্রাফটা এঁকেছি, বারবার করে আঁকছি, যে দূরত্ব আর ঔজ্জ্বল্যের যে গ্রাফ, ঠিক আছে, ঔজ্জ্বল্য যে গ্রাফটা আগে আঁকছি সেইটা আগে এঁকে নিতে হবে। সেখানে দেখতে গেলে আমাকে কি বলতে হবে, যে কেন্দ্রীয় ঝালর থেকে আমাকে কি বের করতে হবে, দ্বিতীয় অন্ধকার ঝালর, এটা প্রথম, এটা দ্বিতীয়, তার মানে এটা হচ্ছে সেকেন্ড ডার্ক। এবার আমাকে ঝালরের প্রস্থের কথা ভাবতে হবে, বিটার কথা ভাবতে হবে। তাহলে আমি একটা শর্ট দাগ দিয়ে দেখে নিই, এইটা হচ্ছে একটা বিটা, আর এইটা কতটা, এইটা হচ্ছে একটা বিটা বাই 2, তার মানে এই দুটো যোগফল কত, 3 বিটা বাই 2। তাহলে আমি ক্যালকুলেটিভলি লিখতে পারি 3 বিটা বাই 2 সমান 1 মিলিমিটার, তার মানে বিটা কত, 2/3 মিলিমিটার। এবার আমরা জানি কি বিটা মানে কত, ডি ল্যামডা বাই 2D দেওয়া আছে যেভাবে, তাহলে এটা সমান 2/3, ডি মানে 1 মিটার মানে 1000 মিলিমিটার, ল্যামডার জায়গায় থাকলো 2D 0.9, তাহলে ল্যামডার মানে কত হলো, এটা বের করলে দাঁড়ায় 6 × 10⁻⁴ মিলিমিটার। তাহলে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে গেল। যদি ন্যানোমিটারে বলে তাহলে 600 ন্যানোমিটার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। দ্বিরেখাছিদ্র পরীক্ষায় 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে। 1.5 প্রতিসারাঙ্কের এবং 2 মাইক্রোমিটার বেধের পাতলা পাত ওপরের আলোক রশ্মির পথে রাখা হলে কেন্দ্রীয় চরমপটির অবস্থানে কি পরিবর্তন হবে? আমরা সরাসরি আগে ফর্মুলায় চলে যাব, μ-1 ইন্টু টি, বা বেধটা ধরে নিয়েছি, প্রতিসারাঙ্ক 1.5 বলেই দিয়েছে, তাহলে এটা সমান এম ল্যামডা। তাহলে আমাকে কি বলেছে, চরমপটির অবস্থানে কি পরিবর্তন হবে, তার মানে এম এর মান বার করতে হবে। তাহলে এম এর মান যদি বার করতে, আমি প্রত্যেকটার মান আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে 1.5 - 1 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6 যেহেতু মাইক্রোমিটারে আছে, ইন্টু ল্যামডা 500 ইন্টু 10⁻⁹। এবার এখান থেকে আসছে কত, 0.5 ইন্টু 2 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু এম ইন্টু 5 ইন্টু 10⁻⁷। এইটা এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল 5-এর 10 ইন্টু 2 ইন্টু 10⁻⁶ ইকুয়াল টু এম ইন্টু 5 ইন্টু 10⁻⁷। দেখো এই 10 এখানে চলে গেল, তাহলে এটা 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 সব কাটাকুটি হয়ে গেল, তাহলে এম ইকুয়াল টু 2। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এই যে বলেছে যে অবস্থানের কি পরিবর্তন হবে, তাহলে এম ইকুয়াল টু 2 কোন দিকে সরবে, সেটা হচ্ছে যে ওপরের আলোক রশ্মির পথে রাখা হয়েছে, তাহলে ওপরের দিকে, তাহলে কি উত্তর হবে, ওপরের দিকে দুটো পটির দূরত্ব সরে যাবে। এর উত্তরটা ভালো করে দেখে নাও, যে ওপরের দিকে মানে যদি এইখানে তৈরি হয়ে থাকে, দুটো পটি দূরত্ব কমপ্লিট করে ওপরের দিকে দুটো পটি দূরত্ব সরে গিয়ে তৈরি হবে। ঠিক আছে, এবার তোমাদের জন্য দুটো আমি হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্ক দুটো একটু বাড়িতে করার চেষ্টা করবে, তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমরা মোটামুটি কীরকম প্রোগ্রেস করতে পারলে।